নির্বাচন না হলে গভীর সংকটের মধ্যে পড়বে দেশ। আপনি কি তেমনটি মনে করেন? আমার মনে করার চাইতেও বড় কথা হচ্ছে এখানে একই কথা মঞ্জু ভাই বলছেন, হাবিব ভাইও বলছেন যে কালেকটিভলি বিপদে পড়বে। জি, তো দুই রাজনৈতিক স্টেক হোল্ডার যখন বলছে কালেকটিভলি বিপদে পড়বে, এবং আমাদের অতীত রাজনৈতিক অভিজ্ঞতা হচ্ছে আমাদের সমস্ত বিপর্যয় রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতার ফসল। আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো যখন সাকসেসফুলি রান করতে পারে নাই তখনই একটা করে বিপর্যয় হয়েছে। 1/11 থেকে শুরু করে যত আপনার আমাদের রাজনৈতিক হিস্ট্রিতে আপনি যদি দেখেন যে একটা সরকার সাকসেসফুলি নির্বাচন করে পরের সরকার আনার যে স্টেপ সেটা যখন ব্যর্থ হয়েছে তখন এই জায়গাটা হয়েছে। আমি সংকটটা দেখি অন্য জায়গায়। আমার সংকটটা হচ্ছে, প্রথম কথা মঞ্জু ভাই ওই কথাটা বলেছেন যে আমরা হয়তো ভুলে যাচ্ছি যে আমরা একটা বড় ধরনের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরের জমানায় বসবাস করছি। এই জমানা আমাদের মাইন্ডসেটে অনেক পরিবর্তন এনেছে। এখন কি পরিবর্তন এনেছে, কার ভোটে কি পরিবর্তন এনেছে, কার চিন্তা কি পরিবর্তন হচ্ছে সেটা মাপার কোনো সুযোগ আমাদের হয় নাই। আমি মনে করি এই যে ডাকসু, রাকসু, জাকসু, চাকসু এসব ইলেকশন হওয়ার ফলে আমাদের এই যে আলোচনা, টকশোর আলোচনার আবহটা একটু পরিবর্তিত হবে। কারণ আমরা একটা নতুন জেনারেশনের মাইন্ডসেটটাকে বুঝতে পারবো যে আমরা তো বলছি যে প্রায় 4 কোটি নতুন ভোটার যারা কখনো ভোট দেয় নাই, তারা কি ভাবছে সেটা আমরা বুঝতে পারছি না। অন্যদিকে আমাদের রাজনৈতিক এজিং যদি দেখেন, বয়সের দিক থেকে দেখেন, এই সুব্রত দ্বারা কিন্তু ক্রস রোডে দাঁড়িয়ে আছেন। তারা শিফটিং করে একটা নতুন জেনারেশনের হাতে রাজনীতি দিয়ে তারা আর 5-7 বছর 10 বছরের মধ্যে চলে যাবেন। ফলে আমরা একটা ক্রস রোডের মধ্যেও আছি। আবার উল্টা দিক থেকে যদি আপনি দেখেন, এই গণ অভ্যুত্থান আমাদের যে আকাঙ্ক্ষা দিয়েছিল, যে জায়গায় আমরা যেতে চাই, সেই যাওয়ার সঙ্গে যে নৈতিকতার মানটা জড়িত ছিল, আমাদের কোনো প্রাতিষ্ঠানিকতার মধ্যে সেই নৈতিকতা নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় ভ্যাকুয়াম। রাজনীতিতে নেই, প্রশাসনে নেই, কোনো জায়গায় নেই। আপনি দেখেন মাইলস্টোনে এত বড় ঘটনার পরে শেষ রেজাল্টটা কি? শেষ রেজাল্টটা গার্জিয়ানরা এসে তার সন্তানের, কয়লা হওয়ার সন্তানের স্মৃতি নিয়ে এসে বলছে আমার সন্তান ওখানে মারা গেছে কোচিং করতে, যে বাধ্যতামূলক কোচিং করতে, যে নৈতিকতার মানটা কোথায় গেছে? আজকে যখনই আজকেও আমি পত্রিকা দেখলাম, আমি বিকালবেলা একজনের সঙ্গে তর্ক করছিলাম যে যাই দেখি যে ওই চিফ ইঞ্জিনিয়ার চেঞ্জ হচ্ছে 30 কোটি টাকা, ও চেঞ্জ হচ্ছে 100 কোটি টাকা, মানে 100 কোটি টাকা। আমি বললাম যে ভাই, কোটি টাকা দেখেছো কোনো দিন? 100 কোটি টাকা মানে কি? টাকাটা নিচ্ছে কে? নিচ্ছে দিচ্ছে যাই হোক, আমরা তো ক্ষমতা কাঠামোর মধ্যে এইসব আলোচনা চলছে। আমি বলছি এই যে আওয়াজটা, এটা আমাদের জনমনকে হতাশ করছে। কারণ আমরা একটা নৈতিক মান, রাজনীতি একটা খুব বড় নৈতিকতার জিনিস। রাজনীতিতে যদি নৈতিকতা না থাকে তাহলে আপনি যতই নির্বাচিত হয়ে 2/3 পান, 4/3 পান, ও দিয়ে কিছু হবে না। অতীতে কিন্তু প্রমাণিত হয়েছে। কাজেই এখন আমাদের দরকার নৈতিকতার মানটাকে ফিরে আনা। এইটা খুব ইম্পর্টেন্ট। আমাদের কোথাও এখন নৈতিকতার মান নিচু। আজকে আপনি দেখেন যে বুয়েটের স্টুডেন্টদেরকে এসে রাস্তায় দেশের সবচাইতে সেরা মেধাবী সন্তানদেরকে আজকে সাউন্ড গ্রেনেডের মুখোমুখি হতে হলো, এবং এখন এসে ডিএমপি কমিশনার বলছেন আমরা ক্ষমা চাচ্ছি, অমুক করছি, তমুক করছি। তাহলে এই জিনিসটা আগে থেকে বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে যে আমাদের শাসন ক্ষমতার মধ্যেও যে নৈতিক মান, যে চিন্তার মান, সেটা প্রায় শূন্য হয়ে গেছে। এই পরিস্থিতিতে নির্বাচন না দিয়ে কোনো উপায় নেই, এবং আগামীকালকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার একটা আভাস আমরা পেয়েছি। আমার ধারণা, সুব্রতদার সাথে আমি একমত, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলে আমাদের এই চিন্তাগুলো অনেকটা পরিবর্তিত হয়ে যাবে। এবং এটা ঠিক যে বিকল্প ভাবনাও তো তৈরি হতে পারে, পরিস্থিতি তৈরিও তো হতে পারে। না, সেটা সরলভাবে বলছেন কেন? এটা বলছি কারণ হচ্ছে আপনি দেখেন যে যেমন ডাকসু ইলেকশন, এটা আমরা শুনেছিলাম যে স্টুডেন্ট ইলেকশন হবে না, স্টুডেন্ট হচ্ছে, এবং সেখানে আর্মি মোতায়েনের মতো সিদ্ধান্ত হয়েছে যাতে নির্বিঘ্নে ইলেকশন হয়। এবং আপনি যদি এখন ডাকসু ক্যাম্পাসে ঘুরে বেড়ান, আপনি একটা বিপুল পরিমাণ মানুষের আশাবাদ দেখবেন, ছাত্র তরুণদের, যে তারা ভোট দিতে চায়। তো জনমনে তো আমরা কতদিন ভোট দেই নাই, ভালোভাবে ভোট দিতে পারি নাই। আর এইভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না। একটা গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণ ছাড়া একটা রাষ্ট্র, যে কথাটা দুজন রাজনীতিবিদ, প্রাজ্ঞ রাজনীতিবিদ বললেন যে কালেকটিভলি আমরা একটা বিপদে পড়ে যাব, তখন ওই জামাতও ফেভার পাবে না, ওই বিএনপি ফেভার পাবে না। কারণ মনে রাখতে হবে, অতীতে এই যে যারা বসে আছেন তারা সবাই কিন্তু সাফার করেছেন।